এক গ্রামে একজন ডাক্তার ছিল। সে খুবই ভালো চিকিৎসা করত। গ্রামের প্রত্যেকটা লোক চিকিৎসা করানোর জন্য শুধুমাত্র সেই ডাক্তারের কাছেই যেত। গ্রামেই তার ছোট একটা ক্লিনিক ছিল। একদিন ভজা নামের একটা ছেলে তার স্ত্রীকে খারাপ অবস্থায় তার ক্লিনিকে নিয়ে আসে। ওর স্ত্রীর অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অনেক রক্ত বেয়ে গিয়েছিল আর সে প্রায় মরবে মরবে করছিল। শুনুন ডাক্তারবাবু, আমার স্ত্রীকে বাঁচিয়ে নিন, অনেক রক্ত বয়ে যাচ্ছে ওর। কি হয়েছে ওর? এত রক্ত কেন বেরোচ্ছে? ডাক্তারবাবু, আমরা কিছু জিনিস কেনার জন্য মার্কেট যাচ্ছিলাম, তখনই পেছন থেকে একটা গাড়ি খুব দ্রুত গতিতে আসে আর আমাদের দুজনের সঙ্গে ধাক্কা খেয়ে যায়। আমার বেশি জোরে আঘাত লাগেনি, কিন্তু ওর অনেক রক্ত বেরিয়ে গেছে। সেই জন্য আমি তাড়াতাড়ি ওকে আপনার কাছে নিয়ে এলাম। আপনি কিছু করুন ডাক্তারবাবু, আপনি কিছু করুন প্লিজ। আরে আরে, তুমি একটু শান্ত হও আর কান্না বন্ধ করো, আমি দেখছি। ডাক্তারবাবু ভজার স্ত্রীর চিকিৎসা করা শুরু করে দিল। ভজা খুব বেশি ভয় পেয়ে গেছিল। ডাক্তারবাবু যে করে হোক রক্ত বের হওয়াটা থামিয়ে দিল আর তাড়াতাড়ি ভজার কাছে এলো। দেখো ভজা, আমি রক্তটা তো থামিয়ে দিয়েছি, কিন্তু এর পুরো চিকিৎসা এখানে করা সম্ভব নয়। তোমাকে একে নিয়ে শহরে যেতে হবে আর বড় হাসপাতালে এর চিকিৎসা করাতে হবে। সাহেব, আমাদের কাছে এত বেশি টাকা নেই, আর যদি শহরে নিয়ে যেতে যেতে ওর কিছু হয়ে যায় তখন? বোঝার চেষ্টা করো, আমার কাছে অত বেশি যন্ত্রপাতি নেই যে আমি ওর চিকিৎসা করে দেব। আর যদি ওকে এখানেই রাখো তাহলে ওর হয়তো প্রাণ চলে যাওয়ারও ভয় রয়েছে। কিন্তু এত টাকা কোথা থেকে আনবো সাহেব? আমি খুব গরিব মানুষ। এই নাও, এই কিছু টাকা রাখো। যখন তোমার স্ত্রী সুস্থ হয়ে যাবে তখন পরে আমাকে ফেরত দিয়ে দিও। এবার যাও, তাড়াতাড়ি করো, ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ডাক্তারের দেওয়া টাকাগুলো নিয়ে ভজা নিজের স্ত্রীকে শহরে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। কিন্তু গাড়িতে যেতে যেতে মাঝ রাস্তাতেই ওর মৃত্যু হয়ে যায়। ভজা ওখানেই নিজের স্ত্রীর কাছে জোরে জোরে কাঁদতে থাকলো। সেই রাতেই ডাক্তার যে নিজের ক্লিনিক বন্ধ করে ঘরে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনই তাকে বাইরে থেকে কেউ আওয়াজ দিল, ডাক্তার বাবু। এত রাত্রে বাইরে থেকে আওয়াজ শুনতে পেয়ে ডাক্তার অবাক হয়ে যায়। সে বাইরে গিয়ে দেখল তো এক মুহূর্তের জন্য সে ভয় পেয়ে গেল। অন্ধকারে কেউ চেয়ারের ওপরে বসেছিল, তার চেহারা দেখা যাচ্ছিল না, কিন্তু শরীর দেখে তাকে একটা লোকের মতো মনে হচ্ছিল। ডাক্তার তাকে ডাক দিল, কে তুমি? ওই লোকটা কিছুই বলল না। ডাক্তার আরো ভয় পেয়ে গেল। ভয়ের কারণে সে 2 পা পেছনে চলে যায়। আমি জিজ্ঞেস করছি, কে ওখানে? কি চাই তোমার? যদি তুমি চুরি করার ধান্দায় এসে থাকো তাহলে চলে যাও এখান থেকে, না হলে আমি পুলিশকে ডেকে নেব। হঠাৎ সেই শান্তিটাকে ছিঁড়ে দিয়ে একটা আওয়াজ এলো, আমি চোর নয়, আমি ভজা। ভজা, এটা তুমি? আরে আমি তো ভয় পেয়ে গেছিলাম, কিন্তু তুমি এখানে কি করছো? তোমার স্ত্রী কেমন আছে? আমার স্ত্রী মরে গেছে সাহেব। আরে কিন্তু এটা কি করে হলো? তুমি তোকে শহরে নিয়ে গেছিলে তাই না? ভজা হঠাৎ উঠে পড়ে আর কিছু না বলে ডাক্তারের কাছে চলে গেল। শহর অবধি পৌঁছতে পারেনি ও, মাঝ রাস্তাতেই নিজের দম শেষ করে ফেললো ওই বেচারি। আর এই সব তোমার কারণে হয়েছে। ভজা রেগে একেবারে পাগল হয়ে যাচ্ছিল, ওর মাথায় রক্ত চড়ে গেছিল। ভজা, তুমি একটু চুপ করে বসো, বসে কথা বলি। আর তুমি এইভাবে আমাকে দোষ দেওয়া বন্ধ করো, এতে আমার কোনো ভুল ছিল না। ডাক্তার, তোমার কারণে আমার স্ত্রী মরে গেছে। যদি তুমি এখানে ওর চিকিৎসা করে দিতে তাহলে ও আজকে বেঁচে থাকতো। একটা সাধারণ প্রাণ বাঁচাতে পারো না, তাহলে কি লাভ এখানে হাসপাতাল থাকার? এরকম কোনো ব্যাপার নয়, আমি তোমাকে বলেছিলাম যে এখানে সব উপকরণ নেই, আর সেগুলো ছাড়া। চুপ, একদম চুপ। তুমি আমার স্ত্রীকে মেরেছো, ওর হত্যা করেছো। তোমার মতো খুনিদের এই সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভজা টেবিলে পড়ে থাকা চাকু হাতে নিল আর ডাক্তারের পিঠে ঢুকিয়ে দিল। ডাক্তার জোরে চিৎকার করে উঠল। আমার স্ত্রীও এইভাবেই চিৎকার করছিল। আমি তোমাকে এবার তারই কাছে পাঠাচ্ছি।
ওপরে গিয়ে ওর কাছে ক্ষমা চাইবে। যদি ও ক্ষমা করে দেয় তো ভালো, না হলে এইভাবেই নরকে পচতে থাকবে। ভজা আরেকবার ডাক্তারের পেটে আঘাত করলো। ডাক্তার চিৎকার করতে করতে, ছটপট করতে করতে মরে গেল। ভজা ওখানেই চাকু ফেলে দিয়ে ক্লিনিকের দরজা বন্ধ করে চলে গেল। ভজা ক্লান্ত হয়ে নিজের ঘরে এলো আর কাঁদতে লাগলো। বাইরে খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। হঠাৎ করে কেউ ভজার ঘরে এসে দরজা খটখট করে। ভজা ভয় পেয়ে গেল। এত রাতে কে এসেছে হবে? পুলিশ কোথাও জানতে পারেনি তো? না, পুলিশ কি করে জানতে পারবে? এখন তো রাত হয়ে গেছে। হঠাৎ আবার একবার কেউ ভজার দরজায় খটখট করতে লাগলো। ভজা এবার বাইরে গিয়ে দেখলো একটা লোক দাঁড়িয়েছিল। তার চেহারা ছাতির নিচে লুকোনো ছিল। কে তুমি ভাই? কে চাই তোমার? ভজা, তোমার নাম? আমারই নাম। আপনি কে? আমাকে আপনার স্ত্রী পাঠিয়েছে আপনার সাথে দেখা করার জন্য। এসব কি বাজে বকছো? আমার স্ত্রী মরে গেছে। ও তোমাকে কি করে পাঠাবে? আপনি তো আমাকে আপনার স্ত্রীর কাছে ক্ষমা চাওয়ার জন্য পাঠিয়েছিলেন, তাই না? তাই আমি তার উত্তর নিয়ে এসেছি। ভজা ভয় পেয়ে গেল। ওই লোকটা ছাতা নিচে করলো আর ভেতরে আসতে লাগলো। ভজা দেখলো যে সে ডাক্তার ছিল, যে ওর ঘরে এসেছিল। তার পেটে সেই দুটো চাকুর চিহ্ন যেমনকে তেমনই ছিল। ডাক্তারবাবু, তুমি কি করে বেঁচে আছো? আমি তো নিজের হাতে তোমাকে মেরেছিলাম। তাহলে এইসব কি করে সম্ভব? আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও তুমি আমাকে মেরেছো। এবার আমি তার প্রতিশোধ নিতে এসেছি। ভজা ভয় পেয়ে ওখান থেকে পালাতে লাগলো। ডাক্তারও ওর পেছনে গেল। আমাকে ক্ষমা করে দাও, আমাকে যেতে দাও। আমার খুনিকে আমি ছাড়বো না। আর এমনিতেও ওপরে গিয়ে আমি তোমার স্ত্রীর সাথে কথা বলেছি। তাকে তোমার কর্মের ব্যাপারে বলেছি। ওর কাছে ক্ষমাও চেয়েছি, কিন্তু সে আমাকে বলল যে ভজাকে তার ভুলের শাস্তি পেতেই হবে। আমি কিছুই করিনি, তুমি মিথ্যে বলছো। তুমি একটা ভূত। ডাক্তার ভজার দিকে এগোতে লাগলো, জোরে জোরে হাসতে লাগলো। ডাক্তার নিজের ছাতা খুললো, তো সেটা থেকে অনেকগুলো ইঞ্জেকশন নিচে পড়ে যায়, যেগুলো রক্তে লতপত করছিল। এক্ষুনি তোমার এই নোংরা আর খারাপ মাথার চিকিৎসা করছি আমি। তোমার স্ত্রী তোমার জন্য উপরে অপেক্ষা করছে, আর আমি তোমাকে তার কাছে নিয়ে যেতে এসেছি। না না, আমাকে ক্ষমা করে দাও। ডাক্তার নিচে পড়ে থাকা ইঞ্জেকশন থেকে একটা ইঞ্জেকশন তুলে নিল আর ভজার গলায় ঢুকিয়ে দিল। ডাক্তার পুরো রক্ত তার গলায় ছেড়ে দিল, আর ইঞ্জেকশন বাইরে বার করলো না। ভজা যন্ত্রণায় জোরে চিৎকার করলো আর নিচে পড়তে লাগলো। যেখানে ডাক্তার ইঞ্জেকশন গেঁথেছিল, ভজার সেই জায়গাটা নীল রঙের হয়ে গেছিল। এক একটা করে ডাক্তার সব ইঞ্জেকশন ভজার শরীরে গেঁথে দিল। ভজার পুরো শরীর আস্তে আস্তে নীল রঙের হয়ে গেল আর নিচে পড়ে থরথর কাঁপতে লাগলো। ভজাকে এইভাবে দেখে ডাক্তার খুব মজা পাচ্ছিল। এরপর ডাক্তার সেই চাকুটাই বের করলো যেটা দিয়ে ওর খুন হয়েছিল। পরে ওই চাকুটা ভজার পেটে ঢুকিয়ে দিল আর তার নাড়ি ভুঁড়ি বাইরে বের করে দিল। ভজা যন্ত্রণায় চিৎকার করতে লাগলো আর কিছুক্ষণের মধ্যেই ওর মৃত্যু হয়ে গেল। আজকের পর যদি কেউ কোনো কারণ ছাড়া ডাক্তারের উপরে হাত তোলে, তাহলে আমি তার চিকিৎসা ঠিক এইভাবেই করব। ভজা, চলো তোমার স্ত্রীর কাছে, সে তোমাকে দেখার জন্য ছটপট করছে। ডাক্তার ভজার দেহটাকে চাকালো আর ওখান থেকে বেরিয়ে পড়ল। জয় পাটিয়ালা শহরে বাস করা একজন ব্যক্তি। একদিন জয় কোনো কাজে তার ঘরের কাছের মলে কিছু কেনার জন্য বার হয়। আর যখনই ও জিনিসপত্র কিনে বেরোতে লাগলো,
তখন মলের ম্যানেজার তাকে বলে, স্যার, আপনি আমাদের লাকি কাস্টমার। এই জন্য আপনাকে আমাদের এই আলিশান হোটেলে 3 দিন আর 2 রাত থাকার সুযোগ পাচ্ছেন স্যার, তাও আবার বিনামূল্যে। আপনি নিজের সাথে যে কোনো এক বন্ধুকে নিয়ে যেতে পারেন, তাকেও এই সেবা একদম ফ্রিতে দেওয়া হবে। আরে স্যার, ধন্যবাদ। স্যার, আপনার এই হোটেলটা কোথায়? আরে স্যার, আমাদের হোটেল গোবিন্দগড়ে আছে। স্যার, আপনাকে আজকে গোবিন্দগড়ে যাওয়ার জন্য বেরোতে হবে, কারণ এই অফার শুরু হয়ে গেছে। হ্যাঁ স্যার, আমি এক্ষুনি আধ ঘন্টার মধ্যে গোবিন্দগড়ে যাওয়ার জন্য বেরিয়ে যাচ্ছি। জয় ম্যানেজারের কথা শুনে খুব খুশি হয়ে যায়। জয় নিজের সঙ্গে যাওয়ার জন্য নিজের খুবই ভালো বন্ধু সৌরভকে ফোন করলো। আর ভাই সৌরভ, কেমন আছিস? আমি তো ভালোই আছি ভাই, তুই বল, তুই আজ আমাকে কি করে মনে করলি? হ্যাঁ, আমি না গোবিন্দগড়ের আলিশান হোটেলে 3 দিন আর 2 রাত থাকার সুযোগ পেয়ে গেছি, আর তাও ফ্রিতে। আর আমি নিজের সঙ্গে যে কোনো এক বন্ধুকে নিয়ে যেতে পারি। তাহলে তুই কি যাবি আমার সঙ্গে? আরে ভাই, এটা আবার জিজ্ঞেস করার কথা? কবে বেরোতে হবে বল? ব্যাস ভাই, তুই প্যাকিং করে নে, আধ ঘন্টার মধ্যে আমরা বেরোবো। হ্যাঁ ঠিক আছে, আমি তাড়াতাড়ি প্যাকিং করে তোর ঘরে চলে আসছি। তাড়াতাড়ি চলে আয় ভাই, আজ তো আমাদেরই মজাই মজা। সৌরভ নিজের প্যাকিং করে জয়ের ঘরে চলে যায়। মানির ঘরে পৌঁছতেই ওরা দুজন একটা গাড়িতে বসে গোবিন্দগড়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। যখন দুজন গোবিন্দগড়ের অর্ধেক রাস্তায় এসে পৌঁছে যায়, তখন হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। আরে ভাই, বর্ষাকাল না হয়েও বৃষ্টি কি করে শুরু হয়ে গেল? এক্ষুনি তো কিছুক্ষণ আগে আবহাওয়া একেবারে পরিষ্কার ছিল। কি জানি ভাই, আজ আবহাওয়াটার কি হয়ে গেল? কিন্তু তুই কেন চিন্তা করছিস? তোর ভাই আছে তোর সঙ্গে, দেখ তোকে কি করে এক নিমেষে গোবিন্দগড়ে পৌঁছে দেব। আরে ভাই, যখন তুই আমার সঙ্গে আছিস তখন আবার কিসের চিন্তা? কিছু দূর আগে যাওয়ার পর দুজনে সহুলি নামের এক গ্রামে পৌঁছে যায়। আর ওখানে পৌঁছানো মাত্রই ওদের গাড়ি হঠাৎ বন্ধ হয়ে যায়। আরে ভাই, এখন এই গাড়িটার কি হয়ে গেল? কি জানি ভাই, আজ আমাদের সঙ্গে কি হচ্ছে? প্রথমেই গ্রীষ্মকালে বৃষ্টি, আর এখন এই গাড়িটা বন্ধ হয়ে গেল। এখন ভাই কি করবি? কাছাকাছি তো কোনো মেকানিকও পাওয়া যাবে না, আর রাতও হতে চলেছে। যদি আমরা আজ রাত এই গ্রামেই কোনো থাকার জায়গা থেকে থেমে যাই? হ্যাঁ, এখন তো এমনটাই করতে হবে। দুজনে নিজেদের আশেপাশে দেখে, তারা একটা ব্যক্তিকে ওখান থেকে যেতে দেখতে পায়। তখন জয় ওকে জিজ্ঞেস করে যে, আরে ভাই শোনো, এখানে কাছাকাছি কোথাও থাকার জায়গা আছে যেখানে আমরা দুজন রাত কাটাতে পারবো? এখানে থাকার জন্য একটা হোটেল তো আছে, কিন্তু ওখানে থাকাটা কিন্তু খুব বিপজ্জনক, কারণ এটা বলা হয়েছে ওই হোটেলে প্রায় মৃতদেহদের দেখতে পাওয়া যায়, যারা মানুষদেরকে নিজেদের শিকারে পরিণত করে দেয়। আরে ভাই, কেন অন্ধবিশ্বাস ছড়াচ্ছ? এই মৃতদেহ, ভূত প্রেত কিছু সত্যি হয় না, সব কিছুই অন্ধবিশ্বাস। যদি তোমাদের এতই মরার শখ থাকে তাহলে যাও, আমার কি, এখান থেকে একটু আগে যাবে, তাহলে ওই হোটেল দেখতে পেয়ে যাবে। এইটুকু বলেই ওই ব্যক্তি ওখান থেকে চলে যায়। চল ভাই জয়, আমরা যাই এবার, একে দেখে তো কোনো পাগল মনে হচ্ছিল। ওই ব্যক্তির কথাগুলোকে এড়িয়ে দিয়ে দুজনে ওই হোটেলে গিয়ে পৌঁছে যায়। আর পৌঁছেই ওখানকার ম্যানেজারের কাছে নিজেদের জন্য রুম বুক করার জন্য বলে দিল। শোনো ম্যানেজার, আমরা দুজন আজকের রাতে এখানেই কাটাবো, তাই আমাদের দুজনের জন্য একটা রুম বুক করে দাও। আর বলো কত টাকায় থাকার জন্য আমরা রুম পেয়ে যাব? আমাদের শুধু আজ রাতের জন্যই দরকার। স্যার, এখানে থাকা আর খাওয়া দাওয়া সব কিছু একেবারে ফ্রি। দুজনে ম্যানেজারের কথা শুনে খুব খুশি হয়ে যায়। ম্যানেজার ওদের দুজনকে ওদের রুমের চাবি দিয়ে দেয়, আর ওদের জিনিসপত্রগুলো পৌঁছে দেওয়ার জন্য একটা লোককে ডেকে পাঠায়। ওই লোকটা খোঁড়াতে খোঁড়াতে ম্যানেজারের কাছে চলে আসে, আর ওই দুজনের জিনিসপত্র তুলে ওদের রুমে গিয়ে পৌঁছে দেয়। ওই ম্যানেজারকে দেখে আর ওখানে কাজ করা কর্মচারীদের দেখে জয়ের যেন একটু আজব মনে হলো। যখন দুজনে রুমে বসে থাকে, তখন জয় বলল যে, ভাই সৌরভ, তোর কিছু আজব মনে হচ্ছে না? মানে যে
ওই ম্যানেজারের আবভাব, এই হোটেলে যারা কাজ করে অদ্ভুত কর্মচারী, আর ওই ম্যানেজার তো আমাদের থেকে টাকাও নিল না। আরে ভাই, তুই একটু বেশি ভাবছিস। এরকম কিছুই নেই, গ্রামের লোকেরা এরকমই হয়। চল, আমার তো খুব খিদে পেয়েছে, আমি ম্যানেজারকে বলে দিচ্ছি যে আমাদের জন্য কিছু খাবার পাঠিয়ে দিক। সৌরভ খাবারের ব্যাপারে বলার জন্য ম্যানেজারের কাছে চলে যায়। শোনো ম্যানেজার, আমাদের খিদে পেয়েছে, তাড়াতাড়ি আমাদের খাওয়ার জন্য কিছু ভালো ভালো খাবার পাঠিয়ে দাও। ঠিক আছে মালিক, আমি আপনার জন্য আজ এমন খাবার পাঠাবো যেটা আপনি এর আগে কখনো খাননি। হ্যাঁ, তাড়াতাড়ি পাঠিয়ে দাও, আমাদের খুব খিদে পেয়েছে। আগে খিদে তো আমাদেরও খুব পেয়েছে, আপনি খেলে তবেই তো আমরা খেতে পারবো। এর মানেটা কি? মালিক, কিছুক্ষণ পরেই আপনি সবকিছু বুঝে যাবেন। আপনি নিজের রুমে চলে যান, আমি আপনার জন্য খাবার পাঠাচ্ছি। সৌরভ নিজের রুমে ফিরে চলে যায়। কিছুক্ষণ পর হোটেলের ওয়েটার ওদের দুজনের খাবারের জন্য একটা ডিশ নিয়ে আসে। ওই ডিশ একটা ঢাকনা দিয়ে ঢাকা ছিল। এতে কি আছে? এতে আপনার জন্য খাবার আছে, আপনি এটা দেখলে তাহলে চিরকালের জন্য মনে রাখবেন। এইটুকু বলে ওই ওয়েটার ওখান থেকে চলে যায়। যখন জয় ডিশটাকে দেখার জন্য ঢাকনাটাকে সরিয়ে দেখে, তখন ওখানে একটা ছেলের কেটে রাখা মাথা পড়েছিল। এটা দেখে দুজন খুব ভয় পেয়ে যায়। এটা কি? আমার প্রথম থেকেই হোটেলটা আজব লাগছিল, তুই আমার কথায় বিশ্বাস করছিলি না। হ্যাঁ ভাই, আমারই বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল যে আমি তোর কথা শুনে বিশ্বাস করিনি। এখন কি করব? কি করব আবার? পালা এখান থেকে, নিজের প্রাণ বাঁচিয়ে। দুজনে নিজের জিনিসপত্র ওই রুমে ছেড়ে দিয়ে দৌড়তে শুরু করলো। আর দৌড়তে দৌড়তে হোটেলের হলে গিয়ে পৌঁছে যায়। আর গিয়ে দেখে যে চারিদিকে মৃতদেহ ছড়িয়ে পড়ে আছে। আরে ভাই, কোথায় ফ্রির চক্করে ফেসে গেলাম ভাই। আরে কথা বলা বন্ধ কর আর পালা এখান থেকে, না হলে মৃতদেহগুলোর মতো আমরা মৃতদেহ হয়ে পড়ে থাকবো। দুজনে হোটেলের দরজার দিকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ম্যানেজার হাতে কুড়ুল ধরে ওখানেই দাঁড়িয়ে থাকে। ম্যানেজার পুরোভাবে একটা চলতে পারা মৃতদেহকে পরিণত হয়েছিল। ম্যানেজার, তোমার এটা কি হয়ে গেল? তোমার এই অবস্থা কি করে হয়ে গেল? সৌরভ মনে হয়ে মরে গেছে, আর মরে যাওয়ার পর জম্বি হয়ে গেছে। এখনো আমাদের কোনো কথা শুনতে পাবে না। আমাদের এখান থেকে যে কোনোভাবে বেরোতে হবে, না হলেও আমাদেরকে নিজের মতোই বানিয়ে দেবে। যখনই দুজন ওখান থেকে পালানোর চেষ্টা করে, ওখান থেকে আরো অনেক মৃতদেহ আসতে লেগে যায়। আর ওরা, জয় আর সৌরভ, দুজনকে চারিদিক থেকে ঘিরে ফেলে। আর সুযোগ পেয়ে ম্যানেজার হানির ওপরে কুড়ুল দিয়ে হামলা করে দেয়। সৌরভ! আরে ম্যানেজার, তুমি এটা কি করলে? আমার বন্ধুর ওপর কেন হামলা করলে? আসলে আমরা তোমাদের কি ক্ষতি করেছি? জয়, জয় আমার বন্ধু, আমাকে বাঁচিয়ে নে এই ভূতগুলোর থেকে, না হলে এরা আমাকে একেবারে প্রাণে মেরে ফেলবে। যখনই জয় সৌরভকে বাঁচানোর জন্য সামনে চলে আসে, তখনই ম্যানেজার ওর উপরেও কুড়ুল দিয়ে হামলা করে দেয়। আর দেখতেই দেখতে জয় ওখানেই প্রাণ হারিয়ে ফেলে। তারপর ম্যানেজার আবার একবার সৌরভের ওপর হামলা করে, ওকেও শেষ করে দেয়। তারপরের দিন হোটেলের দরজায় কেউ ঠকঠক করে। কয়েকটা ভ্রমণকারী হোটেলে থাকার জন্য চলে আসে। যখনই হোটেলের দরজা খুলে যায়, তখন সেই ম্যানেজার যে জম্বি হয়ে গেছিল, সে একদম ঠিক হয়ে যায় আর ওই ভ্রমণকারীদের স্বাগত জানায়। নমস্কার স্যার, আপনাদের স্বাগত জানাই আমাদের এই আলিশান হোটেলে। আমরা আপনাদের এমন সার্ভিস দেব যে আজ পর্যন্ত আপনাদের আর কেউই দেয়নি হবে। যখনই ভ্রমণকারীরা ভেতরে যায়, তখন ওখানে সবকিছু একেবারে ঠিক ছিল। না কোনো মৃতদেহ ছিল, আর না রক্তের একটা ফোঁটাও ওখানে পড়েছিল। আর সৌরভ আর জয়, যাদের মৃতদেহরা মিলে মেরে দিয়েছিল, তারাও একদম ঠিক দেখাচ্ছিল, আর সেই হোটেলেই কর্মচারী হয়ে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করছিল। 16 জুলাই 2012
কাশেরি গার্ড। 4টে বন্ধু, অনিকেত, সাহিল, রাজীব আর অমিত, এক রাত আগে মুম্বাই ফিরে আসছিল। ওরা সবাই হলিডেজ এনজয় করার পরে ফেরত নিজেদের হোম টাউন ফিরে আসছিল। আরে ভাই, কখনই রাস্তা শেষ হবে? 2 ঘন্টা ধরে রাস্তাতেই ঘুরে চলেছি, বসে বসে কোমরে বাঘ ধরে গেছে। হ্যাঁ ভাই শাহিদ, তুই এই রাস্তার ব্যাপারে আদৌ কিছু জানিস, নাকি এমনি গাড়িটাকে ছুটিয়ে চলেছিস? জানি না ভাই, ইউজুয়ালি সকালে তো এই রাস্তা তাড়াতাড়ি পার হয়ে যায়, কি জানি এখন কি হয়ে গেল। আচ্ছা, এটা কি অজুহাত? তাহলে তুই এটা বলতে চাইছিস যে রাত্রে এই রাস্তা এমনি এমনি লম্বা হয়ে গেল? না, আমি আসলে এটা বলতে চাইছিলাম না। আমি আজ পর্যন্ত রাত্রে এই রাস্তা দিয়ে সফর করিনি। সকালে 2 থেকে 3 বার এখান থেকে পার করেছি, রাতের এক্সপেরিয়েন্স তো আমারও নেই। আচ্ছা, তাহলে কোনো এক্সপেরিয়েন্স ছাড়াই তুই রাত 12টার সময় রাস্তাটা বেছে নিলি। ওরা নিজেদের মধ্যে কথাই বলছিল, আর তখনই ওরা পেছন থেকে কোনো ট্রাকের জোরে হর্ন শুনতে পেল। ওই ট্রাকটা বারবার ওদের গাড়িটাকে ওভারটেক করার চেষ্টা করে যাচ্ছিল। কিরকম ড্রাইভার ভাই, মদ খেয়ে গাড়ি চালাচ্ছে নাকি? এইটুকু বলা মাত্রই ওই ট্রাকটা এদের গাড়িটাকে একটা জোরে ধাক্কা মারলো আর বারবার হর্ন বাজাতে থাকলো। সাহিল, সাইড দে ওকে, না হলে আমাদের মারার উদ্দেশ্যে এসেছে। সাহিল ওই ট্রাকটাকে সাইড দিয়ে দিল আর ওই গাড়িটা সোজা আগে এগিয়ে চলে গেল। তোমরা ওই গাড়িটাকে দেখলে? এমন মনে হচ্ছিল যেন কোনো গর্ত থেকে বার করা হয়েছে, মনে হচ্ছিল যেন 20 বছরের পুরনো ট্রাক ছিল। ওরা এই ইনসিডেন্টের থেকে ঘাবড়ে গেছিল। প্রায় 10 মিনিট পর গাড়ি একটা পুরনো কবরস্থান থেকে পার হয়। সেই হাইওয়েতে একটা কবরস্থানও পড়তো। গাড়ি যখন ওই কবরস্থানের কাছ থেকে পার হয়, ওরা কবরের কাছে সেই পুরনো ট্রাক দেখতে পায়, যেটা কিছুক্ষণ আগে ওদের প্রাণের শত্রু হয়ে দাঁড়িয়েছিল। সাহিল, গাড়ি থামা, ওই দেখ। আরে, এটা তো সেই ট্রাকটাই যে আমাদের বিরক্ত করে রেখেছিল। তাহলে বন্ধুরা, কি চলছে মনে? আমার মনে হয় আমাদের একবার গিয়ে দেখা দরকার যে আসলে ব্যাপারটা কি। পাগল হয়ে গেছিস নাকি? মাঝরাতে এইভাবে কবরস্থানে যাওয়ার কথা বলছিস? আরে মরতে চাস নাকি? অমিত ওদেরকে ওখানে যাওয়ার থেকে থামানোর চেষ্টা করে, কিন্তু তখনই ওরা ওই ট্রাক থেকেই একটা লোককে নিচে নামতে দেখতে পায়, যে কালো পোশাক পরে রেখেছিল আর তার মাথার উপর একটা হেড ছিল। সে প্রায় 7 ফিট লম্বা আর হাট্টা ঘাট্টা ছিল। এটা দেখে জানি না কেন সবার উৎসাহটা আরো বেড়ে গেল, আর অমিতকে ছেড়ে সবাই ওই লোকটার ব্যাপারে জানার জন্য উৎসুক হয়ে পড়ল। অমিতকেও বাধ্য হয়ে ওদের সঙ্গে যেতেই হলো, কারণ ও একা থেকে কি বা করে নিত। টর্চের আলোতে ওরা যখন ওই ট্রাকের কাছে, ওই দেওয়ালের কাছে পৌঁছলো, ওদের মন বসে গেল। ওরা যেটা দেখলো সেটা দেখার পরে ওদের গায়ে কাঁটা দিয়ে দিল। ওরা দেখলো একটা ট্রাক ড্রাইভার, মানে সেই মুখোশ পরা লোকটা, সে কবর খুঁড়ে দিয়ে মৃতদেহ পার করলো আর তাদের নির্দয়ভাবে খেয়ে যাচ্ছিল। ও শরীরের প্রত্যেকটা অঙ্গ পার করে করে খুবই কুৎসিতভাবে খেয়ে চলেছিল। ভাই, এটা আবার কোন রাক্ষস? বেরো তাড়াতাড়ি এখান থেকে। ঘাবড়ে গিয়ে ওরা সবাই একসাথে পালালো, কিন্তু অমিত এত ভয় পেয়ে গেছিল যে ও নড়তেও পারলো না। ওদের আওয়াজ শুনে ওই শয়তানটা জানতে পেরে গেল যে কেউ তার উপর নজর রাখছে। সেই জন্য সে সোজা পেছনে ঘুরে তাকায়, আর ঘুরে তাকাতেই সে ওখানে 3টে ছেলেকে দৌড়তে আর একা সেখানে অমিতকে দাঁড়িয়ে থাকতে দেখে। ওই শয়তান অমিতের কাছে চলে আসে, আর ওই শয়তানটা সোজা অমিতের গলায় ঘাত করলো, আর একটা ঘাতেই অমিতের ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে গেল। আর এর সাথেই অমিতের গল্প এখানে শেষ হয়ে গেল।
কিন্তু এর পরের দৃশ্যগুলো এর থেকেও ভয়ঙ্কর হওয়ার ছিল। পালা সবাই তাড়াতাড়ি গাড়ির দিকে, থামবে না। সবাই গাড়ির দিকে দৌড়তে লাগলো আর ফাইনালি গাড়ির কাছে এসে পৌঁছলো আর গাড়িতে বসে পড়লো। আর শয়তান এতক্ষণ অবধি ওদের পেছনে দৌড়য়নি, বরং দূর থেকে দাঁড়িয়ে ওদের দেখে যাচ্ছিল। সাহিল, কি করছিস? তাড়াতাড়ি গাড়ি স্টার্ট কর। এখন গাড়ি স্টার্ট হচ্ছে না, আমি এখন কি করব? চেষ্টা তো করেই যাচ্ছি। সাহিল গাড়িটাকে স্টার্ট করার পুরো চেষ্টা করছিল, কিন্তু ওর গাড়ি স্টার্টই হচ্ছিল না। তখনই ওরা দেখতে পেল ওই দূরে দাঁড়িয়ে থাকা শয়তান অমিতের দেহটাকে খাওয়ার পর ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে। ও এখন দ্রুত হয়ে গেছিল আর ওই গাড়িটার প্রায় কাছে এসে গেছিল, কিন্তু সৌভাগ্যক্রমে গাড়ি স্টার্ট হয়ে গেল আর দ্রুত গতিতে সাহিল গাড়িটাকে আগে এগিয়ে নিয়ে গেল। শয়তান এই তিনজনের পেছনে পড়ে গেছিল আর তখনই ও হাওয়ায় উড়ে গেল আর সোজা গাড়ির উপর ঝাঁপ দিয়ে দিল। আর অনিকেত জানলার বাইরে নিজের মাথা বার করলো, এটা কনফার্ম করার জন্য যে এটা কি সেই শয়তানটাই। তখনই ওই শয়তানটা অনিকেতের মাথাটাকে নিজের ভারী তলোয়ার দিয়ে কেটে আলাদা করে দিল আর তার অর্ধেক কাটা শরীর গাড়ির মধ্যেই ছটফট করতে লাগলো। এটা দেখে গাড়িতে উপস্থিত সাহিল আর রাজীব দুজনে ভয় পেয়ে গেল আর প্রাণ বাঁচানোর জন্য চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিয়ে দেয়। ওরা দুজন ঘাসের ময়দানে পড়ে যায়, যে কারণে ওদের কম আঘাত লাগলো। ওরা দুজন নিঃশ্বাস বন্ধ করে চুপচাপ শুয়ে পড়ে থাকে, কিন্তু ওদের ভয়টাকে ওই শয়তানটা অনুভব করে নেয়। আর তারপর সে রাজীবকে এক কোণে দেখতে পেয়ে যায়। ওই শয়তানটা লম্বা নখ আর নিজের ধারালো তরোয়াল দিয়ে রাজীবের উপর ঘাত করে দেয়, যে কারণে ওর ভয়ঙ্কর চিৎকার বের হয়ে গেল আর ওর গল্পটাও এখানেই শেষ হয়ে গেল। ওর মাথাটাও ধড় থেকে মাটিতে এসে পড়ে যায়। ওই শয়তানটা সাহিলকে দেখতে পায়নি আর সাহিলও রাজীবের মৃত্যুর সময় ওখান থেকে বেরিয়ে চলে গেছিল, যে কারণে ও বেঁচে পালিয়ে যায়। 16 ডিসেম্বর 2012 রাতে কাসেরিঘাট হাইওয়েতে যে ভয়ঙ্কর দুর্ঘটনা ওদের সঙ্গে ঘটলো, সেটা থেকে সবাইকে এটা শিখে নেওয়া দরকার যে অন্ধকার রাতে ভূতেদের রাস্তা দিয়ে পার হওয়ার ফল কতটা মারাত্মক হতে পারে। কথায় বলে ওই ভূতের রাস্তার কাহিনীতে কোনো শয়তান আছে যে প্রত্যেক রাতে 12টা থেকে 3টের মধ্যে নিজের পুরনো মারাত্মক ট্রাকে বসে নিজের শিকারের পিছু করতে থাকে আর তাদেরকে মেরে কবরস্থানে দফন করে দেয়। পরের রাতে তাকে সেই কবর থেকেই বার করে তার শরীরের টুকরোগুলোকে খেতে থাকে, যে কারণে সে অমর থাকতে পারে।